হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। চরিত্রহীন উপন্যাসের ১০ম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। কেননা আমি আছি, সুরবালা বলিলেন, তবুও বাবা রাজি হবেন না। উপেন্দ্র সংক্ষেপে বলিলেন, আর তুমিও হবে না, এইটাই বোধ করি আসল কথা। সুরবালা চুপ করিয়া রহিল। উপেন্দ্রও ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া হঠাৎ অপর দিকে পাশ ফিরিয়া অত্যন্ত নীরস কণ্ঠে বলিলেন, আচ্ছা, রাত অনেক হলো, এখন ঘুমোও। সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিল। হঠাৎ এক সময়ে যখন তার নিশ্চয় বোধ হইল স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন, তখন দুই চক্ষে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠিল। স্বামীর অসীম স্নেহে সে সন্দিহান নহে, কিন্তু কাঁদিতে কাঁদিতে এই কথাই ভাবিতে লাগিল যে এ ৭-৮ বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন যে সে এই লোকটির অন্ত পাইল না। প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খামখেয়ালি লোকটির মেজাজের কিছুই ঠিক নাই। কখন কী হেতু যে ইহার রাগ হইয়া পড়ে জানিবার বা বুঝিবার জো নাই। কিন্তু শেষে এক সময়ে জিজ্ঞাসা করিয়া এটুকু সে বুঝিয়াছিল, ইহাকে সম্যক বুঝিবার ক্ষমতা তাহার কোনো দিন হউক বা না হোক, ইহার কোনো কাজ বা কথা অহেতুক বা অনিশ্চিত প্রকৃতির লোকের মতো নহে। বিশেষ করিয়া সেই জন্যই দুর্বোধ্য স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না। খোঁচা খাইয়া সে যখন তখন এই দুঃখই করিত, ভগবান তাহার অদৃষ্ট যদি এমন ভালোই করিলে, তবে সেই অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে দিলেন না কেন? আজিও যতই সে মনে মনে এই কথার আলোচনা করিয়া ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরিতে লাগিল, ততই সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগিল। ভগিনীর সম্বন্ধে ভগিনীর এই স্বাভাবিক আশঙ্কা কী কারণে যে দোষাবহ, এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রে স্তব্ধ হইয়া রহিল, এবং তাহারই পরিমাণ করিয়া দূরে সরকারি কাছারির ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজবউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিল, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখ পানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিলেন, শ্বশুরমশাই শচীর পাত্র ঠিক করার জন্য পরশু একখানা জরুরি চিঠি লিখেছেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্নস্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় ৪-৫ বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মাইছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রের মুখ পানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে, শচী একটু খোঁড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোঁড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বাঁ পাটা একটু টেনে চলত, তাই এতদিনে বোধ করি সেরে গিয়েছে। আর দোষ নেই তো? না। শুনি তো শ্বশুরমশাইয়ের অগাধ সম্পত্তি। তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আর একটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, শচীরা দুই বোনেই যখন ভবিষ্যতে সম্পত্তির অধিকারিণী হবে, তখন এত বিষয় বেহাত হতে দেওয়া তো সুবুদ্ধির কাজ নয়। মহেশ্বরী হাসিমুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি, বলিয়াই হাসিয়া ফেলিলেন। উপেন্দ্রও হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খেপাবার জন্য এ কথা বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নতমুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ তো চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমিই দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতে সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত যে আছে। উপেন্দ্র কহিল, আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রের কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল। বলিলেন, কিন্তু উপিন, দিবাকরের মেজাজ বুঝতে পারিনে। বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়ার পর
সেই জন্যই ভয় হয় পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এ সংসারে তার আপনার বলতে কিছুই নেই, সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না, তার এ সুবিধে ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন, বলিলেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপিন, যে শুধু মক্কেলের টাকার পরেই দুটি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে? পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে তো। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন, বলিলেন, সে বোধহয় আজ কলেজে যায়নি, একবার জিজ্ঞাসা করেই দেখো না তার মতটা কি। বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কে রে ওখানে? ভূত? একবার দিবাকর বাবুকে ডেকে দে তো রে। বলো দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরেই দিবাকর ঘরে ঢুকতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি ভট্টাচার্য মশাইকে পাঁজিটা দেখতে বলো, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটাও একবার জেনে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হাঁ করে চেয়ে রইলি যে? তোর ছোট বউ ঠাকুরনের ছোট বোন শচী, তাকে দেখেছিস না? দেখিসনি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তোর মতো মেয়েকে যার পছন্দ হয় না তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বাঁ পায়ে অস্ত্র হওয়ার এই পটা একটু টেনে চলত, সে কথাই এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম রে। একটু খুঁত, একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে করবে কি করে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক, দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ও তোর বুঝি সময় নষ্ট হচ্ছে? তবে এখন যা, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিগে, বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন। মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবঙ্কর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। প্রবল ঝড় যেন যেমন করিয়া খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র যে তেমনি করিয়া বাধা বিঘ্ন ওজর আপত্তি নিজের ইচ্ছামতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও কোনো কথা উঠিল না। তখন দিবাকর ধীরে ধীরে বলিল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করিল, এত তাড়া কিসের জন্য? মহেশ্বরী বলিলেন, শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না, কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনো দিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন অকস্মাৎ এক টানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রের ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সুরবালা তাহার অপ্রসন্ন মুখের পরে কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কি? উপে দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্তে আলমারির পাশে দেখা যাইতে লাগিল সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সেই ইঙ্গিত দেখিয়াও দেখিলেন না, বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, না তাড়াতাড়ি তো নয়, এখনো যেমন করে হোক মাস দুই সময় আছে, তোর পরীক্ষা হয়ে গেলে